জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। নতুন করে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট। বিশ্বজুড়ে তাপ প্রবাহে স্বাস্থ্য ঝুঁকিতে ২.৫ কোটি শ্রমিক। অফিস বাসায় এডিস লার্ভা পাওয়া গেলে জেল জরিমানা। নাগরিকদের সচেতন হওয়ার দাবি। চালের বস্তা নিয়ে সরকারি নির্দেশনা এখনো উপেক্ষিত, উল্লেখ নেই দাম ও ধানের জাত। ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, ছাড় প্রত্যাহার করে আয় বাড়ানোর উদ্যোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান। ভারত বাংলাদেশ সম্পর্ক দৃঢ়তরের সুপারিশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আয়োজিত ন্যাপ সম্মেলনে ৬ দফা প্রস্তাবে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিযোজনে বাংলাদেশের সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এক্সপো ২০২৪। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন কার্যক্রম ও আর্থিক কৌশল সম্পর্কিত ৩৪টি সেশনের গৃহীত সিদ্ধান্তগুলোই তুলে ধরা হবে আসছে জলবায়ু সম্মেলনে, যে আলোচনায় অংশ নিয়েছেন ১০৪টি দেশের ৩৮৩ জন প্রতিনিধি। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের আর্থিক যোগান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিনিয়োগ করলে শুভ ফল পাওয়া যেত বলে উল্লেখ করেন সরকার প্রধান। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সহসাই কমছে না তাপপ্রবাহ। নতুন করে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত নানান রোগবালাই। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। দেশব্যাপী চলছে অতি তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে। গরমে অতিষ্ঠ জনজীবন। পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। নতুন করে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গায় চলছে অতি তীব্র তাপদাহ। গত কয়েকদিন তাপমাত্রার পারদ ৩৮ থেকে ওঠানামা করছে ৪২ ডিগ্রির ঘরে। অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে শ্রমজীবী ও পথচারীরা আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। ডাব শরবতের দোকানে বেড়েছে ভিড়।
রোড দিয়ে চলাচল করা খুব কষ্টকর হচ্ছে। টানা তীব্র দাবদাহের কারণে রাজশাহীতে গত শনিবার থেকে 7 দিনের হিট অ্যালার্ট জারি রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সহ গরম থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। হাসপাতালগুলোতেও বেড়েছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, তাদের মধ্যে শিশু ও বয়স্করা বেশি। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। প্রচণ্ড গরম আর রোদের তীব্রতার কারণে রংপুর নগরীতে জনসমাগম কমে গেছে। প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না বাসাবাড়ি থেকে। গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। চলাচল দুর্বিষহ হয়ে গেছে, ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে না। ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ রোগীর চাপ সামলাতে পারছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, স্ট্রোক সহ নানা রোগী বেড়ে যাওয়ায় ওয়ার্ডে মেঝেতে কিংবা বারান্দায় জায়গা না পেয়ে রোগীদের ঠাঁই নিতে হয়েছে সিঁড়িকোঠায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হচ্ছে না। চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং যদি আরো রোগী বৃদ্ধি হয় তো আমরা সেই রোগীকে ইনশাল্লাহ চিকিৎসা দিতে পারবো। তাপপ্রবাহ বাড়তে থাকায় কুষ্টিয়ায় ডায়রিয়া রোগী বাড়তে শুরু করেছে। 12 বেডের ডায়রিয়া ওয়ার্ডে এই মুহূর্তে শিশু সহ ভর্তি 71 জন রোগী। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা ও মেঝে এমনকি সিঁড়ির নিচেও গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জায়গা পাচ্ছে না, সিঁড়ির মধ্যে বসে আছে এখানে গরমের মধ্যে। ডায়রিয়া রোগীর পাশাপাশি হিট স্ট্রোকের রোগীও ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরম না কমলে রোগী বাড়তে থাকবে বলে মনে করছেন চিকিৎসকরা। সম্ভব হলে পরে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে কাজ করা এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। গাইবান্ধায় ডায়রিয়া সহ বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 2 শতাধিক মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তীব্র দাবদাহে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অত্যধিক চাপ দেখা গেছে। সাতক্ষীরায় গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। ভিড় বেড়েছে ডাব, শরবত আর আখের রসের দোকানে। চলতি মৌসুমে তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুরের জনপদ, ফলে দিনমজুর ও শ্রমিকেরা পড়েছে চরম বিপাকে। অতিরিক্ত গরমে বরগুনার মানুষ অতিষ্ঠ। ঘন্টার পর ঘন্টা পুকুরে ও নদীতে গোসল করেও কমাতে পারছেন না গরমের প্রখরতা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। তাপমাত্রার পারদ কিছুটা নামলেও আজও সারা দেশে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দাবদাহের এই সময় এসি, কুলার ও চার্জার ফ্যানের কেনাবেচায় হিড়িক পড়েছে। স্বস্তি পেতে অনেকেই নামছেন পুকুরে। দাবদাহে অসুস্থতা ও মৃত্যু ঝুঁকি মাথায় রেখে ডিএনসিসি হাসপাতালকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। দেশজুড়ে চলমান তাপপ্রবাহে ভোগান্তির কবলে সাধারণ মানুষ। তাপের সাথে বাতাসে অতিরিক্ত আর্দ্রতায় বাড়িয়েছে অস্বস্তি। গরমে অস্থির, ঘাম ঠেলা বেরিয়ে যাচ্ছে ভাই, আর কোয়েন না। রাজধানীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। গরমে তো অস্থির সবার। তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে একটু স্বস্তির খোঁজে নদী, জলাশয়ে ঝাঁপ দিচ্ছেন অনেকেই। আমরা তীব্র গরমে অনেক সংকটে পড়েছি, যেমন মানুষের ভাবসা গরমের উপরে চলাফেরা করতে পারতেছে না। এখানে তো বাতাস আছে, তাও চলতেছে, কিন্তু বাসার বলতে ওদের ফ্যানের বাতাস গরম। ভিড় জমেছে রাজধানীর বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে। আশেপাশে কোনো গাছপালা না থাকাতে প্রচণ্ড গরম। কারণ আমি একটা বিল্ডিংয়ের 5 তলায় থাকি, সেখানে অসহ্য গরম, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারছে না, যার জন্য এসি নেওয়া। সিলিং যে ফ্যানগুলি আছে এগুলিতে কাজ হইতেছে না, তাই এটা নিতে চাইতেছে। যাদের টাকা খুব শর্ট বা টাকা নাই তারা ফ্যান এয়ার কুলার ব্যবহার করে, যাদের জন্য টাকা আছে তারা এসিটাই ব্যবহার করে। আবার কোনো বাড়িওয়ালা আছে এসি লাগাই দিতেছেন, তারা শুধু এয়ার কুলার নিয়েই ব্যবহার করতে পারতেছে। বিক্রেতারা বলছেন অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার গরমে এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার বেশি বিক্রি হচ্ছে। গত 15 দিন ধরে কাস্টমার বাড়ছে এবং গত 2-3 দিন ধরে বিশেষ করে বলা যায় যে একেবারে একজনের পিছনে একজন কাস্টমার লেগেই আছে। মানে অনেক সময় দোকানে যারা সেলসম্যান তারা কথা বলার শক্তি থাকছে না, সারাদিন কথা বলতে বলতে এত পরিমাণ কাস্টমারের চাপ বাড়ছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা। হাসপাতালে রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিডের সময় খুব হেল্প করছিল, ওদেরকে আমরা প্রস্তুত রাখছি। তবে মনে করি না যে ওই রকম অবস্থায় যাবে, যদি কোনো দরকার হয় সেটা আমরা ব্যবহার করি। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে 40.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন।
23 এবং 24 তারিখ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এরপর আবার পরবর্তী 2 দিন কিছুটা হ্রাস পেতে পারে। সিলেট চট্টগ্রামের 2-1 জায়গা ছাড়া আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পুরো এপ্রিল জুড়ে কিন্তু আমাদের তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, শুধুমাত্র সিলেট অঞ্চল ব্যতীত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। তীব্র তাপদাহের প্রভাবে বিশ্বব্যাপী ঝুঁকির মুখে রয়েছে 240 কোটি শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর নতুন প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তন এরই মধ্যে বিশ্বের প্রায় সব অঞ্চলে শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। বিশেষ করে তীব্র তাপদাহের কারণে প্রতিনিয়ত কাজ করতে গিয়ে কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হন শ্রমিকরা। গেল 2 দশকে তাপদাহের শিকার হওয়া শ্রমিকের হার 5% বেড়ে প্রায় 71% পৌঁছেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এই ক্ষতির মাত্রা আরও বেশি। প্রতিবেদনে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা উল্লেখ করা হয়। বলা হয়, এসব দেশে তীব্র তাপদাহ, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সম্পদ হারানোর পাশাপাশি মানসিকভাবেও ক্ষতির শিকার হন শ্রমিকরা। আগামী 27 এপ্রিল থেকে যেসব বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে জেল জরিমানা ও মামলার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলাম সাফ জানিয়েছেন, এর থেকে বাদ যাবে না সরকারি প্রতিষ্ঠানও। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন হবার আহ্বান জানান মেয়র। মিনালা দিবার রিপোর্ট। বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু থেকে বাঁচতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে মিরপুরের রূপনগরে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু সচেতনতা ও মশক নিধনে মোট 36 লাখ টাকা বাজেট নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। এর জন্য 54 ওয়ার্ডের 72 জন কাউন্সিলরকে প্রত্যেককে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এডিস মশার প্রজনন রোধে চিপসের প্যাকেট থেকে শুরু করে ডাবের খোসা কিনে নেবার ঘোষণাও দিয়েছে মেয়র আতিক। পরিত্যক্ত কমোড, এই কমোড, টায়ার ইত্যাদি আমাদের কাছে দিন, নগদ টাকা নিন, নিজে বাঁচুন, শহরকে বাঁচান, এই হোক আমাদের স্লোগান। আগামী 27 এপ্রিল থেকে যেসব বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে জেল জরিমানার ঘোষণাও দেন মেয়র। যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে। আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিংয়ে পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। নিজেদের স্বার্থে জনসাধারণকেও সচেতন হবার আহ্বান জানান ঢাকা উত্তর সিটির মেয়র। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। চালের বস্তায় উৎপাদনের তারিখ, দাম এবং ধানের জাত উল্লেখ করার সরকারি নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি। আড়ত ও দোকানে আগের মতোই মিলছে চালের বস্তা। এদিকে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে গেল ফেব্রুয়ারিতে একটি নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। এতে মিল মালিকদের গুদাম থেকে বাণিজ্যিকভাবে সরবরাহের ক্ষেত্রে প্রতিটি চালের বস্তার ওজন, উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য এবং ধানের জাত উল্লেখ রাখা বাধ্যতামূলক করা হয়। একই সাথে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার নামও উল্লেখ করতে বলা হয়েছে। গত 14 এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর করার কথা থাকলেও বাজারের বেশিরভাগ কোম্পানি এটি মানছে না। এমনকি পাটের বস্তায় চাল বিক্রির বহুদিন আগের নির্দেশনাটিও অনেক কোম্পানি এখনও বাস্তবায়ন করেনি। যেগুলো নতুন উঠবে ওগুলো আসতে আসতে, কিন্তু দানের নাম বা চালের নাম এগুলো আসেনি এখনো। কিন্তু আপনার একটা বস্তার গায়ে আসছে রেট শুধু। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরকারের এইসব নির্দেশনা বাস্তবায়ন হলে চালের দাম আরও বাড়বে। মিল রেট যেটা বস্তায় লেখা থাকবে ওই রেটে যদি কাস্টমার নিতে পারে তাহলেও সে খুশি। আমি তো বলি কেরিং খরচ আছে, এটা অ্যাড করার পর আমার প্রফিট আছে, কাস্টমার মানবে না। চাঁপাই নবাবগঞ্জ এক বস্তা চাল যদি 2600 টাকা হয়, এক গাড়ি ভাড়া আছে মনে করেন 19,000, 20,000, 22,000, চাল আসে কত 260 বস্তা, তাহলে এক এক বস্তা কত করে পড়লো। এরপর আমরা আইনা আবার খরচ দিয়ে
ওই আড়তদারদের দিকে আমাদের আনতে আবার 50 টাকা খরচ, আমরা আবার লাভ করলাম 50 টাকা, আমাদের দিয়ে মহল্লার দোকানদার নিল, এরা আবার 50 টাকা খরচ হলো নিতে, হ্যাঁ আবার 50 টাকা লাভ করলো, তাহলে আপনি এটি ভালো না কমলো? তবে ক্রেতা বিক্রেতারা কেবল মিলগেট নয়, পাইকার, আড়তদার এবং খুচরা পর্যায়েও চালের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। একটা বস্তার গায়ে 3 থেকে 4টা রেট লাগবে, তার কারণ প্রথম বিসমিল্লার নাম হলো মেইলার থেকে আড়তদারের কাছে আসবে, তার লাগবে একটা রেট, সেখান থেকে কারণ বাজারে আসবে, কারণ বাজারের জন্য থাকবে আরেকটা রেট, কারণ বাজারের থেকে খুচরা যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য থাকবে আরেকটা রেট। এখন আপনি এক রেট দিয়ে আপনি এই জায়গাটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন আমাকে এখন বলেন। উৎপাদনকারী যেটা করে ওইখান থেকে এরকম মারার জন্য, সিল মারার জন্য, আজ উইদাউট সিল মারা আইনগত দণ্ডনীয় অপরাধ, ভোক্তা অধিকার আসবে, তারা অ্যারেস্ট হবে, আইন বলে সেই কথা। মেইন গেটে লেখার থেকে তো না লেখাই সমান, একই তো যে দাঁড়ালো আপনার কথাটা ঘুরে। আপনি দেখেন মেইন গেটে ওনারা লিখছে, দেখেন এইখানে আইনা তো ওনারা তো সেই রেটটা রাখতেছে না আমাদের কাছ থেকে, তাহলে লাভটা কি হলো? নির্দেশনা না মানলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এই সংক্রান্ত আইনে। আর সংশ্লিষ্ট আইনের ধারা 7-এ শাস্তি হিসেবে রয়েছে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 4 মে থেকে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। রিয়াদ প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করবে বাংলাদেশ রেলওয়ে। প্রায় 7 বছর পর 2023 সালের শেষে রেলওয়ের বিভিন্ন সেতু ও ভায়াডাক্টে পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে আয় বাড়ানোর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কোনো যাত্রী 100 কিলোমিটারেরও বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে ছাড় দিয়ে আসছিল তারা, কিন্তু আগামী 4 মে থেকে এই ছাড় প্রত্যাহার হচ্ছে। এর ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। এর আগে 2012 ও 2016 সালে ভাড়া বাড়িয়েছিল রেলওয়ে। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকছে। থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হবে 5 চুক্তি সমঝোতা। আমিরাতের হামরিয়া বন্দরের বহির্নোঙরে এমভি আবদুল্লাহ, সুস্থ আছেন নাবিকেরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে প্রথম কোনো উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর হচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠকের পর দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সফরকালে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এদিকে সফরসূচিতে কিছুটা পরিবর্তনের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই হিসেবে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি 32 নম্বরের শ্রদ্ধা নিবেদন এবং রাস্তা উদ্বোধনে যেতে পারছেন না কাতারের আমির। তার নামে রাস্তা উদ্বোধন হবে এবং সেটি ঢাকার মধ্যে মিরপুরে কালশিতে। সেখানে প্রথমে তার যাওয়ার কথা ছিল, সেটিও তিনি ক্যান্সেল করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথেও একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেটিও হচ্ছে না। তো সুতরাং তিনি খুব কম সময়ের জন্য আসছেন, ভেরি টাইট শিডিউল। সেই কারণে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও সেগুলো হচ্ছে না। ইউএন স্কেপের 80তম অধিবেশনে যোগ দিতে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ এজেন্ডা 2030 ও টেকসই উন্নয়ন অভিষ্ট বিষয়ে বক্তব্য দেবেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সুবিধা চুক্তি ছাড়াও জ্বালানি, শুল্ক, পর্যটন বিষয়ক 3টি সমঝোতা ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হবে 6 দিনের সফরে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপ, বিবিআইএন এশিয়ান হাইওয়ে ও ক্রস বর্ডার পেপারলেস ট্রেড বিষয়ে কারিগরি সহায়তা দেয়া জাতিসংঘের এই সংস্থাটির 80তম অধিবেশন।
থাই প্রধানমন্ত্রী থেডা থাবিসিং এর আমন্ত্রণও থাকায় এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে। সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি ও পর্যটন খাতে বিনিয়োগ গুরুত্ব দেওয়া হবে। এই অধিবেশনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকার প্রধানগণ, অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই সফর আসিয়ানের সেক্টর ডায়ালগ পার্টনার মর্যাদা প্রাপ্তির জন্য বাংলাদেশের মর্যাদা প্রাপ্তির আবেদনের বিষয়ে আরও জোরালোভাবে এই সফরে অনুরোধ করা হবে। মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন, দ্রুততার সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে থাইল্যান্ড সহ আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে। আসিয়ানের একটি বোনাফাইড মেম্বার হচ্ছে থাইল্যান্ড, সুতরাং তাদের সহযোগিতা আমরা আগেও চেয়েছি, এখনও আমরা তাদের সহযোগিতা চাইব। মায়ানমার থেকে বিতাড়িতদের, তাদের নাগরিকদের মায়ানমার যেন তাদের নাগরিকদের সসম্মানে ফিরিয়ে নিয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী জানান ২৮৫ জন বিজিপি সদস্যকে ২৫শে এপ্রিল মিয়ানমারে ফেরত পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিভিন্ন সময়ে দেশটিতে আটক ১৪৪ জন বাংলাদেশিকেও ২৪শে এপ্রিল ফেরত পাঠাবে মিয়ানমার। ২৪শে এপ্রিল মায়ানমারের জাহাজ বাংলাদেশে আসবে। বাংলাদেশে ১৪৪ জন বাংলাদেশি নাগরিক মায়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে বন্দিও ছিল, এবং ২৫শে এপ্রিল মায়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে। এটি নতুন শিডিউল। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি থাইল্যান্ডের বিনিয়োগ এদেশে আনতে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জ্বালানি সহযোগিতা বিষয়ক এবং পর্যটন সহযোগিতা সংক্রান্ত আলোচনা সেগুলো হবে। অবশ্যই আমাদের নৌ বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে অবশ্যই আলোচনা হবে। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছেছে সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। নির্ধারিত সময়ের একদিন আগেই বহির্নোঙরে ভেড়া জাহাজের ২৩ নাবিক সুস্থ আছেন। ইফরাজ নুরের ক্যামেরায় রফিকুল বাহারের রিপোর্ট। জিম্মি দশার শ্বাসরুদ্ধকর ৩২ দিন, ইউরোপিয়ান ইউনিয়নের নেভাল গার্ডের পাহারায় সমুদ্রপথে আরও ৬ দিন। অবশেষে রোববার বিকেল ৪:৩০টায় নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান KSRM গ্রুপের জাহাজটি এখন হামিরাহ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায়। নাবিকদের স্বাগত জানাতে গত রাতেই দুবাই রওনা হয়েছেন মালিক পক্ষ। চট্টগ্রাম আসবে, কবে আসবে সেই বিষয়টা আমরা আরও পরিষ্কার হতে পারবো কিছুদিন যাওয়ার পর, এবং অ্যাকর্ডিংলি মিডিয়াকে ব্রিফ করা হবে। মোটা অঙ্কের বিমা করা ছিল জাহাজটির। নিজেদের পাওনা নিশ্চিতের পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে চলে আসার সুযোগ ছিল মালিক পক্ষের, কিন্তু নিজেদের ব্যবসার ভবিষ্যৎ ও নাবিকদের নিরাপত্তা বিবেচনায় সে পথে হাঁটেননি তারা। আমরা একটা পরিবারের মতো কাজ করি, আমাদের 24টা জাহাজে 1200-1300 নাবিক। তো যত তাড়াতাড়ি ওদেরকে আনতে পারবো, ওদের এই মানসিক কষ্ট থেকে সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। জাহাজে অবস্থান করে চট্টগ্রাম ফিরবেন 21 জন নাবিক, বাকি 2 জন ফিরবেন দুবাই থেকেই। চার্টার জাহাজটির আসার দিনক্ষণ নির্ধারণ করবে দীর্ঘ সময় ভাড়া নেওয়া কোম্পানি। জাহাজে অবস্থান করলে চুক্তি অনুসারে প্রচুর অর্থ উপার্জন করবেন নাবিকরাও। 55,000 মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত 12ই মার্চ জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়া উপকূলে অতিক্রমের সময় আলোচিত এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রফিকুল বাহার, 21শে টেলিভিশন, চট্টগ্রাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন নবনির্বাচিত বার সভাপতি এম মাহবুবউদ্দিন খোকন। দলের সিনিয়র নেতাদের কাছে কায়সার কামালকে বহিষ্কারের দাবিও তার। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন বলেন, তারেক রহমানের নির্দেশে বার নির্বাচনে অংশ নেওয়া হয়। বিএনপি সমর্থিত প্যানেল 14টি পদের মধ্যে 12টিতে জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও কায়সার কামাল সরকারি প্যানেলের পক্ষে কাজ করায় 4টি পদ পান তারা। বার সভাপতির দায়িত্ব নেয় রোববার ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ফোরামের মহাসচিব কায়সার কামাল সংবাদ সম্মেলনে মাহবুবউদ্দিন খোকন জানান, বিএনপিতে আছেন, থাকবেন তিনি।
বিএনপি স্থায়ী কমিটির সামনের সদস্য যারা আছেন, অনুরোধ করব তার এই পুরো ঘটনাটা কোর্টে এই নির্বাচনে সে কীভাবে সরকারের সিদ্ধান্তের জন্য পাগল প্রায় ছিল এবং ষড়যন্ত্র করেছিল, সে তদন্ত করা হোক। আমাদের প্রথম প্রতিষ্ঠাতা বিচারপতি টি.এস. খান সাহেব যে জাতীয় আইন ফোরাম করেছে সেখানে এখনও আছি। আর শহীদ জিয়া প্রতিষ্ঠা বিএনপিতে আমি অতীত আছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। কোন দেশ কি দেবে না দেবে এমন আশা থেকে নয়, বর্তমান সরকার সত্যিকার অর্থে শ্রমিকদের অধিকারে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল ইসলাম। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, এখন থেকে কারখানার 15% শ্রমিক চাইলে ট্রেড ইউনিয়ন করতে পারবেন। তবে অন্তত 3000 শ্রমিক আছেন এমন কারখানায় এই নীতি বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে সব ধরনের কারখানার সব শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে পারবেন। শ্রম আইন সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদের আসছে বাজেট অধিবেশনে উপস্থাপিত হবে বলেও আশাবাদী আইনমন্ত্রী। এইবার যখন সংশোধনী হয় তখন প্রথম প্রস্তাব ছিল যে আমরা 15% নিয়ে আসবো 20% থেকে, কিন্তু সেখানে একটা ক্যাভিয়েট ছিল, সেটা হচ্ছে যে এটা শুধু যেই সব কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক কর্মরত তাদের জন্য প্রযোজ্য হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আনু মোহাম্মদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মোহাম্মদকে দেখতে যান তিনি। মেডিকেল বোর্ড গঠন করে সুচিকিৎসায় সর্বোচ্চ চেষ্টার কথাও বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আনু মোহাম্মদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পরীক্ষা নিরীক্ষা সহ যা যা করার তা করা হবে। রোববার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের পাতা ও আঙ্গুল ক্ষতিগ্রস্ত হলে আনু মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সম্প্রতি বাংলাদেশের আলোচনা সভায় দুদেশের সম্পর্ক দৃঢ়তর করতে নানা পদক্ষেপ ও পরামর্শ তুলে ধরেন ভারতীয় বক্তারা। আহমেদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ, মুজিবনগর ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা। ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষে আসা ভারতের আসামের বিশিষ্টজনেরা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছেন তারাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের একজন নেতা না, তিনি বিশ্বের একজন অন্যতম জনপ্রতিনিধি এবং তার আদর্শে নতুন প্রজন্ম এখনো উজ্জীবিত হচ্ছে। মুক্তিযুদ্ধের মধ্যে যেগুলো বীজ, ভবিষ্যৎ সংঘাত হোক, ভবিষ্যতের ইকুয়েশনগুলোর যে বীজ এখানে পতিত হয়েছিল, সে বীজগুলো পরবর্তী পর্যায়ে স্বাধীনোত্তরকালে কিভাবে তার বিকাশ হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে তারই আলোকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান আলোচকদের। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এখানে সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে বিদায় আজকে আমরা একটা মানচিত্র পেয়েছি, একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশ সে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্নের বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, কিন্তু বাধা প্রচুর। এই বাধাটাকে অতিক্রম করতে গেলে আমাদের নবীন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে সোচ্চার হতে হবে, সঠিক ইতিহাসটি জানতে হবে। মুক্তিযুদ্ধের আলোচনা আরও হওয়া দরকার উল্লেখ করে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা এবং ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছিল। মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে গবেষণার কাজটি এবং মুজিবনগর সরকার নিয়ে যে গবেষণার কাজটি, সেই কাজটি কিন্তু এখনো মনে করি আমি অপাঙ্ক্তেয় বা কম হয়েছে। মুক্তিটা ছিল আমাদের শোষণের বিরুদ্ধে মুক্তি, মুক্তিটা ছিল পাকিস্তান নামক একটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে একটি অসাম্প্রদায়িক জাতিসত্তার তৈরি সৃষ্টির জন্য লড়াই। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠনে
সারা বিশ্বে মুক্তিযুদ্ধের আলোচনা তৈরি সম্ভব হয় বলেই দিবসটি চিরস্মরণীয় মন্তব্য আলোচকদের। মুজিবনগর সরকারের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। সোনাইমুড়িতে নতুন কূপে খনন শুরু, প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা। চীনে ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকির মুখে 12 কোটি 7 লাখ মানুষ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় গ্রেফতার কেএনএফ এর আরও 5 সদস্যকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এই রায় দেন। এছাড়াও 2 নারী আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। পুলিশ 2টি মামলায় গ্রেফতার 7 জনের 5 দিনের রিমান্ড আবেদন করলে এই রায় দেন বিচারক। এদিকে হামলার ঘটনায় কুকি চীন সদস্য সন্দেহে গ্রেফতার 3 নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। নোয়াখালীর সোনাইমুড়িতে নতুন সন্ধান পাওয়া গ্যাস কূপের খনন শুরু করেছে বাপেক্স। সকালে 200 প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক খনন কাজে অংশ নেন। 4 মাস চলবে খনন। কূপটি ড্রিলিং ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুপুরে আনুষ্ঠানিকভাবে কূপ খননের জন্য ড্রিলিং রিগ স্থাপন করা হয়। কূপটি মাটির নিচে প্রাথমিকভাবে 3200 মিটার পর্যন্ত খনন করা হবে। খনন শেষে এর 4টি জোনের প্রতিটিতে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলেও জানান তিনি। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। বাংলাদেশের প্রথম অফিসিয়াল স্টোর নিয়ে এলো লিভাইজের চিরন্তন স্টাইলের আদলে 2270 স্কোয়ার ফুটের বনানীর বিশাল এই স্টোরটি বাংলাদেশের ফ্যাশন সচেতন ও ডেনিম ভক্ত উভয় শ্রেণী ক্রেতাদের জন্যই প্রধান গন্তব্য হিসেবে তৈরি করা হয়েছে। এদেশে লিভাইজের অফিসিয়াল পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের অন্যতম ডিভিএল গ্রুপ। লিভাই স্ট্রাউস অ্যান্ড কোম্পানির দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা SAME এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মিসেস আমিশা জৈন বলেন, ঢাকায় প্রথম স্টোরটির মাধ্যমে লিভাই স্ট্রাউস অ্যান্ড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রীর, নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট, বিশ্বজুড়ে তাপপ্রবাহের স্বাস্থ্য ঝুঁকিতে 2.5 কোটি শ্রমিক। অফিস বাসায় এডিস লার্ভা পাওয়া গেলে জেল জরিমানা, নাগরিকদের সচেতন হওয়ার তাগিদ। চালের বস্তা নিয়ে সরকারি নির্দেশনা এখনো উপেক্ষিত, উল্লেখ নেই দাম ও ধানের জাত। 4 মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, ছাড় প্রত্যাহার করে আয় বাড়ানোর উদ্যোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন।